কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিস্ট বলবো না। আর যা বলি না বলি, ফ্যাসিস্ট শব্দ হাসিনার জন্য আমার ডিকশনারি থেকে মুছে দিয়েছি আমি টোটালি। কিছুক্ষণ আগে একজন খুব সুন্দর করে আমাকে বোঝাচ্ছিলেন যে আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতে চাই না, কারণ তিনি উন্নয়ন করেছেন, যেখান থেকে পেরেছেন পয়সা জোগাড় করে কিছু কাজ তো করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের জন্য। এবং ফেসিস্ট যখন আমাদের মাথার উপর চেপেছিল, আমরা এটা অসংখ্যবার শুনেছি যে উন্নয়ন না গণতন্ত্র। এটা এমন একটা সময়ে এসে আমরা বলছি যে সময়ে আমাদের মাথার উপরে একটা সাংবিধানিক জটিলতা চেপে আছে। আমরা পরিষ্কার না যে ঠিক কি কারণে সরকার এই জায়গাগুলোকে ক্লিয়ার না করে, সরকার নিজেদের ভূমিকাকে ক্লিয়ার না করে, যে ২৬-এর নির্বাচনের বৈধতাকে তারা নিজেরাই প্রতিদিন চ্যালেঞ্জ করে চলেছেন, সেটাকে সামনে রেখে, সেটাকে অসম্পূর্ণভাবে সাথে রেখেই এগিয়ে যাচ্ছেন একটা বাজেটের দিকে। এই সময় আমার মনে হয় যে এই জায়গাটা আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে সাংবিধানিক যে জটিলতাটা আছে সেটাকে শুধুমাত্র ইগোর কারণে অথবা অন্য কোনো কারণে, যেটা আমাদের কাছে, দেশের মানুষের কাছে পরিষ্কার না, সেটা রেখেই আমরা একটা কথিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা জাতি হিসেবে আমাদের জন্য নিরাপদ না। এবং একটা সময় আমরা আবার ওই রকম একটা দুষ্টচক্রে পড়ে যেতে চাই না যে উন্নয়ন তো হচ্ছে, গণতন্ত্রটা থাক। তো এটুকুই বলার ছিল। বাজেট নিয়ে আরো কথা হবে। আমরা শিক্ষা বাজেট নিয়ে এখানে খুব সুন্দর করে এসেছে, শিক্ষার ভূমিকা এবং ঋণের উপরে ডিপেন্ডেন্সি, এগুলো নিয়ে কথা এসেছে, যেটার আসলে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের পলিটিক্স এই দেশে লেবু চালের দাম নির্ধারণ করে। তো এইরকম জায়গায় বসে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমরা আসলে কি চাই, কার জন্য চাই। আমার কথা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। আজকে আমি জানতাম না আজকে আলোচনা আসবো। আমি আজকের আমার এই বক্তব্যটা আমি মুখে বলবো না, আমি বক্তব্য লিখে নিয়ে আসছি, প্রিন্ট করে নিয়ে আসছি। কাকতালীয় ভাবে আমার করিম সাহেব এবং আমার ভাইরা যেটা বললেন, সৎ মানুষ ট্যাক্স দেয়, অসৎ মানুষ ট্যাক্স দেয় না। উনি বলেছেন সমস্যা করের হার নয়, সমস্যা কর সংগ্রহের পদ্ধতি। আপনি বলেছেন কর ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আমরা বলেছি কর ব্যবস্থা বদলালে অর্থ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। আমার ভাই বলেছেন দুর্নীতি কমাতে হবে। আমরা বলেছি নতুন ভোগভিত্তিক কর ব্যবস্থা দিলে ফাঁকি কমবে, রাজস্ব বাড়বে। আমরা বলেছি ন্যায্যতা নিশ্চিত হবে। আমরা বলেছি দুর্নীতি হয়রানি কমবে। আমরা বলেছি উৎপাদন বাড়বে, অর্থনীতি এগুবে। পরিবার ভিত্তিক অনেক কথা বলেছেন, কার্ডের ব্যাপারে বলেছেন। আমরা বলেছি পরিবার ভিত্তিক কার্ডে সুরক্ষা ও সুবিধা হবে। তারপরে বলেছি কর ব্যবস্থা বদলালে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বাড়বে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা বলেছি ইচ্ছামতো কর নির্ধারণ নয়, আমরা ন্যায্য কর ব্যবস্থা চাই। আজকের কর ব্যবস্থায় ডিসক্রিপশন পাওয়ার গিভেন টু দ্য এনবিআর। বাজেটের ক্ষমতা হওয়া উচিত ছিল জনগণের, পার্লামেন্টের। আমরা 1996 সনের, আমি দুর্ভাগ্য সৌভাগ্য হয়েছিল অর্থ কমিটি থাকার বা সংসদ থাকার, তৎকালীন সময়ে বাজেট দিতে পারা যাবে না বলে সেই দায়িত্বটা সাইফুর রহমান সাহেব দিয়ে গেছেন এসআরও করে এনবিআর এর হাতে। কর নির্ধারণ করার ক্ষমতা কর্মচারীদের হইতে পারে না, এটা জনপ্রতিনিধি হইতে হবে। দুজন এমপি সাহেব আছেন, তাদেরকে বলবো এনবিআর এর ক্ষমতা অনন্তমিল বেসিস করা উচিত। এই নিয়ে আপনারা বলেছেন এনবিআর কি করে, কিভাবে দেয়। কর করার একমাত্র ক্ষমতা জনপ্রতিনিধিদের, সেটা পার্লামেন্ট করবে। পার্লামেন্টের নিরঙ্কুশ কাজ অন্য কেউ করবে না। কর্মচারীরা কি করে, তার বেতন বাড়বে না কমবে, হাউ হি উইল ডিসাইড।
এইটা অনতিবিলম্বে পারলে এইবারে সংসদে আমি অনুরোধ করব, আপনারা আনেন, প্রস্তাব আনেন। এনবিআর এসআরও দিয়ে কর বাড়াতে পারবে না, বছরের মাঝখানে এখানে সেখানে করতে পারবে না। ডিসক্রিপশন পাওয়ার, ইনকাম ট্যাক্স বন্ধ করতে হবে। ভোগ যে যত করবে তত ট্যাক্স দিবে, যে কম ভোগ করবে সে কম ট্যাক্স দিবে, যে বেশি ভোগ করবে সে বেশি ট্যাক্স দিবে। ইনকাম ট্যাক্স দিতে গেলেই আমাদেরকে চোর বানানো হয়। আমরা যখনই ইনকাম ট্যাক্স ঘোষণা করি এত এনবিআর বলে না এটা ঠিক না, আমাকে মিথ্যাবাদী বানানো হয়। সে যেটা বলবে সেটাই ইনকাম হিসেবে ধরতে হবে। তার ডিসক্রিপশন পাওয়ার আমরা দিয়েছি আইন করে, আমরাই আমাদের ক্ষতি করি, রাজনীতিবিদরা আইনবিদরা ক্ষতি করি। আবার যখন আমি খরচের কথা বলবো সেটাও আমি মিথ্যা কথা বলি, সে যেটা বলে খরচ সেটাই গ্রহণ করতে হবে। কাজে আমি মনে করি ডিসক্রিশনারি কর বন্ধ করতে হবে। শুল্কে কি হয়েছে, একই অবস্থা, শুল্ক সে যেটা বলবে সেটাই, সে ট্যারিফ ঘোষণা করে দিবে সেটাও মানবে না, হাজার হাজার নাম্বার আছে, সে যেটা বলবে, এইগুলা বন্ধ করতে হবে। আমরা এখানে অঙ্ক করে এই বইটাতে আমি কাকতালীয় বইটা আজকে আমি পাবলিশ করেছি, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি উনি যেটা বলেছেন ট্যাক্স টু জিডিপি। আমরা বলেছি এখানে কর করলে আমরা এখন বর্তমানে যে ৪৫ লক্ষ কোটি টাকা আমাদের জিডিপি হয়, আমরা যেটা এখন ভোগ করি ৩১ লক্ষ কোটি টাকা, বর্তমানে যেখানে কর আদায় হয় মাত্র ৩ লক্ষ কোটি টাকা, সেটা আমরা বলেছি ভোক্তার হিসাবে যে যত ভোগ করবে সেখানে ট্যাক্স সরাসরি চলে যাবে, ডাইরেক্টলি এনবিআর লাগবে না, সরাসরি সরকারের খাতায়। এটা হবে অ্যাপস বেসিস। আমরা কার্ড সিস্টেম, আজকে ক্যাশলেস সোসাইটি বানাইতে হবে। আমাদের সবার পকেটে কার্ড আছে, আমরা সবাই কার্ড নিয়ে চলি, আমরা ক্রেডিট কার্ড, এই কার্ড সেই কার্ড। আমি যখন যেখানে যে দোকানে খাবো সেখান থেকে ট্যাক্স চলে যাবে। আজকে ইভেন কলকাতাতে রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া দেওয়া যায় কার্ড দিয়ে, বাস ভাড়া দেওয়া যায় কার্ড দিয়ে, কিন্তু আমরা এখনো করতে পারি নাই। আমাদের মাহমুদুর রহমান সাহেব আছে রিফর্মিস্ট, উনি রিফর্ম নিয়ে চিন্তা করেন, অনেক বলেন। রাজনৈতিক রিফর্ম পরে হবে স্যার, আগে চল অর্থনীতি রিফর্ম করি, আমাদের অর্থনীতি ঠিক করি। টাকা থাকলে পরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। টাকা যখনই কম থাকবে দুর্নীতি থাকবে, কারণ যার টাকা দরকার সে কিভাবে টাকা আদায় করবে সেটা জানে না। সে কেউ তাজ্জুদ পড়েও দোয়া করে কালকে ব্যবসায় যেন জিনিসের দাম বাড়ে, ঈদের আগে মৌলবীরা দোয়া করে আল্লাহ ঈদটা 2 দিন পরে হইতো তাহলে বেচা কিনা আর 2 দিন বাড়তো। এখানে কিন্তু ধর্মকে আমরা ব্যবহার করি, মানুষ দুর্নীতি করবেই, কারণ সুযোগ সবাই সমান পাবে না। আমার এই বইটা আমি সবাইকে আজকে দিব একটা কপি, এই বইটা এটা দিবেন, পড়বেন, ফেলে দেবেন, এটা কোনো মূল্য নাই, এটা মূল্যহীন বই, এটা কোনো মূল্য নাই, আমি এটা দিব। তবে কর পদ্ধতি বদলাতে হবে। এই পদ্ধতি, ইনকাম ট্যাক্স পদ্ধতি এবং ডিসক্রিপশন পাওয়ার কর দিয়ে উন্নয়ন সম্ভব হবে না, কর ব্যবস্থা রিফর্ম করা সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।